সুপ্রিয় দর্শক, কৃষি কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজ আমরা এসেছি ফেনী জেলার সোনাগাজীতে। সোনাগাজী উপজেলার সবচাইতে বড় যেটা গরু খামার মা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। কাউসার ভাইয়ের মালিকানাধীন মা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে কীভাবে গরু লালন পালন করা হয়, কিভাবে দুধ দহন করা হয়, কিভাবে ঘাস দেওয়া হয়, গরু খামার পরিচালনার সব বিষয় আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। পুরো অনুষ্ঠান দেখতে আমাদের সাথেই থাকুন। মাত্র ৩টি ফ্রিজিয়ান জাতের গরু দিয়ে মা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম নামের খামারটির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রায় ১৫০ গরুর বিশাল খামার এটি। বলছিলাম, ফেনীর সোনাগাজী উপজেলাধীন আবিরাবাদ ইউনিয়নের চরটুপা গ্রামে আজগর হোসেন কাউসারের পরিচালনাধীন মা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের কথা। এটি বর্তমানে সোনাগাজী উপজেলার সবচেয়ে বৃহৎ গরুর খামার হিসেবে এলাকায় ব্যাপকভাবে সমাদৃত। খামারটি ঘুরে দেখা যায়, এখানে বর্তমানে ৮০টি দুধের গরু রয়েছে, যার অধিকাংশ ফ্রিজিয়ান ও জার্সি জাতের গরু। আজগর হোসেন কাউসার জানান, চাকুরির পাশাপাশি পারিবারিক উপার্জন বাড়ানোর উদ্দেশ্যে ২০১৪ সালের অক্টোবর মাসে তিনি মাত্র ৩টি ফ্রিজিয়ান জাতের গরু নিয়ে তার মা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মটি প্রতিষ্ঠা করেন। গরুর জন্য ৩টি শেড, গোডাউন ও অন্যান্য স্থাপনা সহ প্রায় ২ শতক বা ২ একর আয়তনের খামারটি গড়ে উঠেছে। তার খামারের ৮০টি গাভীর মধ্যে ৪০টি গাভী থেকে দৈনিক নিয়মিতভাবে ৫০০ লিটারের অধিক দুধ উৎপাদন হয়ে থাকে। তিনি দুধ বিক্রি বাবদ বছরে ৭ লাখ টাকার অধিক আয় করে থাকেন। খামার পরিচালনার কাজে আজগর হোসেন কাউসার ও তার ভাই আকরাম হোসেন মজনু দুজনই সময় দিয়ে থাকেন। পাশাপাশি খামারের দৈনন্দিন পরিচর্যা, গরুর খাবারের জন্য ঘাস উৎপাদন ও প্রক্রিয়াজাত করা, গরুকে সময়মতো খাবার দেওয়া, দুধ দহন করা ইত্যাদি কার্যক্রমের জন্য রয়েছে বেতনভুক্ত নিয়মিত ৭ জন শ্রমিক। এছাড়া গরু মোটাতাজাকরণ করে মাংস উৎপাদন করার কাজে রয়েছেন আরও ২ জন শ্রমিক। মোট ৯ জন শ্রমিক সহ ১১ জনের জনবল দিয়ে খামারটি পরিচালনা করা হয়ে থাকে। এ পর্যায়ে আমরা কথা বলবো মা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ আজগর হোসেন কাউসার ভাইয়ের সাথে। কাউসার ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে এই গরু খামারটা করেছেন, এই গরু খামারটা কবে, কখন বা কী উদ্দেশ্যে করেছেন? যে আমি ২০০৭ সালে প্রথমে চাকরিতে জয়েন করি। চাকরিতে জয়েন করার পরে দেখলাম যে আমি যে ইনকাম করি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, ইনকাম দিয়ে আমার সংসার চলা সম্ভব না। আর আমাদের ফ্যামিলি বড় ফ্যামিলি, এই ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার মতো আমি যে চাকরি করি এটা দিয়ে সম্ভব না। এই জন্য আমার মাথার মধ্যে থাকে যে আমি চাকরির পাশাপাশি কিছু একটা করি। আর চাকরি ছেড়ে দিলেও আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না, কারণ আমাদের ফ্যামিলি অবস্থা এত না। এই জন্য আমি চাকরির পাশাপাশি একটা জিনিস খোঁজার জন্য খুঁজতেছি। এর মধ্যে আমার মাথায় আসলো যে আমি মনে হয় ডেয়ারি ফার্ম করলে চাকরির পাশাপাশি আমি ফুল টাইম সময় না দিলেও আমি এটা মানে করতে পারবো। ওই সুবাদে ২০১৪ সালে শেষের দিকে আমি গরু ফার্মটা শুরু করি। কাউসার ভাই, আপনি প্রথমে কয়টা গরু দিয়ে খামারটি শুরু করেছেন এবং কত সালে শুরু করেছেন? বর্তমানে আপনার খামারে কয়টি গরু রয়েছে এবং গরুগুলো কি মাংসের জন্য না দুধের জন্য? আমি ৩টা গরু দিয়ে ২০১৪ সালে আমার খামারটা শুরু করি। বর্তমানে আমার এখানে প্রায় ৮০টার মতো গরু আছে। এগুলো ফুললি দুধের গরু, ডেয়ারির জন্য। আচ্ছা কাউসার ভাই, আপনার এই যে ৮০টা গরু থেকে আপনি কি পরিমাণ দুধ পান এবং দুধগুলা কিভাবে প্রক্রিয়াজাত করেন অথবা কোথায় সরবরাহ করেন? আমি প্রায় ৫০০ লিটারের মতো আমার দুধ আসে। এই দুধগুলো আমি যখনই আমার দুধগুলা দহন করা হয় মেশিন এবং হাত দিয়ে, কিছু মেশিনে কিছু হাত দিয়ে দহন করা হয়। আর এই দহন করার পরে সকালের বেলাগুলো আমি তরতাজা এগুলো আমি ফেনীতে পাঠাই দিই। ফেনীতে আমাদের কিছু মিষ্টি দোকান আছে, ওখানে আমি দিয়ে দিই। আর বিকালের বেলাগুলো আমাদের এলাকায় মিষ্টি দোকান আছে, আমরা ওখানে দিয়ে দিই। আচ্ছা, এই ৫০০ লিটার দুধ বিক্রি করে আপনি প্রতিদিন কি পরিমাণ অর্থ উপার্জন করেন? আর আপনার গরুর দৈনিক যে খাদ্য, সেটা কি পরিমাণ, মানে কত টাকার খাদ্য লাগে? আমার দৈনিক ৫০০ লিটার দুধে যে আমার টাকা আসে, এখানে প্রায় ৩৫,০০০ টাকার মতো আসে। কিন্তু আমার খরচ হয় প্রায় ৩২,০০০ টাকার উপরে আমার খরচ আছে। এটা পার ডে আমার খরচ, লেবার কস্ট, ইলেকট্রিসিটি, খাদ্য সহ আমার প্রায় ৩২,০০০ টাকা প্লাস খরচ হয়। দুধ বিক্রি করে বার্ষিক কত টাকা
আয় হয় এবং সামগ্রিকভাবে আপনার খামারের আয় কেমন? দুধ উৎপাদন করে আমার বার্ষিক প্রায় 7 লাখ টাকার মতো আসে। আর বছর শেষে আমার যে বাছুরগুলো থাকে, কিছু বাছুর যেগুলো মেয়ে বাছুর ওগুলো আমরা বড় করি, আর পুরুষ বাছুরগুলো আমরা বিক্রি করে ফেলি। আর এখানে আমার যে গরুগুলো আছে, 3টা গরু দিয়ে যেখানে শুরু 80টার মধ্যে, এখানে আমার ম্যাক্সিমাম গরু আমার এখানে নিজের উৎপাদন করা গরুগুলো। আচ্ছা, 2025 সালে যে আপনার খামারে যে মোটা তাজাকরণ প্রকল্পে কতগুলা গরু মোটা তাজা করেছেন এবং কতগুলা বিক্রি করেছেন, এবং সেই বিক্রি করে আপনি কতটুকু সন্তুষ্ট? এই কোরবানির ঈদে আমি আমার ঘরের গরু এবং কিনা সহ কিছু গরু আমি লালন পালন করছি কিনে, এগুলো সহ প্রায় 44টা গরু আমি কোরবানি বিক্রি করছি। আচ্ছা কাউসার ভাই, আপনি আপনার খামারে তো বর্তমানে 80টা গরু পালন করতেছেন, তো এই 80টা গরু পরিচর্যা করার জন্য কতজন শ্রমিক কাজ করে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? খামারকে কি আরও বড় করার চিন্তাভাবনা রয়েছে কিনা? আমার এখানে প্রায় 9 জন লোক, আমি সহ 9 জন লোক এখানে কাজ করি আমরা খামারে। আমার আরেক ভাই আছে, আর এই সহ আমাদের শ্রমিক আছে 7 জন, আমরা 2 জন সহ 9 জন লোক এখানে কাজ করে। তো এটা পরিকল্পনা অনেক আগে থেকে, আমি চাচ্ছি যে এটা আর একটু বড় পরিসরে করার জন্য। কিন্তু রাষ্ট্রীয় যদি কোনো আমরা পৃষ্ঠপোষকতা পাই বা কোনো সুযোগ সরকারিভাবে যদি কোনো সুযোগ সুবিধা আসে, তাহলে আমরা খামারটা আরও বড় করার জন্য আমার পরিকল্পনা আছে। যদি পাই তাহলে আমি করব। আমার পর্যাপ্ত পরিমাণে এখানে জায়গা আছে। আসগর হোসেন কাউসার জানান, খামারের গরুর খাবার ও পরিচর্যা বাবদ তার দৈনিক 32,000 টাকা ব্যয় হয়। খামার পরিচালনার দায়িত্বে নিয়োজিত আকরাম হোসেন মজনু জানান, তার খামারের গরুগুলোকে নিয়মিতভাবে পাতা, ভুসি, ভুট্টা, সয়াবিনের চোকলা, মটর ভুসি, মুগ ডাল ভুসি, ডালের কুনি, সরিষার খৈল, লবণ, ডিবি পাউডার, চিটাগুড় ও ফিড মিক্স খাবার দিয়ে থাকেন এবং উক্ত খামারে উপজেলা কৃষি অফিসার ও প্রাণী সম্পদ অফিসারের পরামর্শে সাইলেজ নামের ভুট্টা থেকে উৎপন্ন এক ধরনের পশুখাদ্য উৎপাদন করে থাকেন এবং উক্ত সাইলেজ নিজের খামারের প্রাণীগুলোকে খাওয়ানোর পর অতিরিক্ত উৎপাদিত সাইলেজ খামারিদের নিকট বিক্রি করে থাকেন। তিনি আরও জানান, গবাদি পশুর রোগবালাই হলে তিনি তাদের চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করেন। এক্ষেত্রে তিনি নিকটস্থ পশু হাসপাতাল ও স্থানীয় চিকিৎসকদের সহায়তা নিয়ে থাকেন এবং বিভিন্ন রোগ প্রতিরোধের টিকা ও ভ্যাকসিন দিয়ে থাকেন। দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো খামারের মালিক জনাব কাউসার ভাইয়ের ছোট ভাই মজনু ভাইয়ের সাথে। মজনু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে আপনারা এই যে খামারটা পরিচালনা করেন, খামারের আপনারা যে দৈনন্দিন কি কি কাজ করেন? সকালে 2 জন 2 পাশ থেকে গরুর গোবরগুলো ধুয়ে পানি দিয়ে, এরপর আরেকজন আসি দেখে যে খাবার পানিগুলো ঠিকমতো আছে কিনা। ওই খাবার পানি ঠিক থাকলে ওখানে আমাদের যে খৈল এবং ডাল মিশ্রিত পানি ওগুলো দেয়। এরপরে আরেকজন আসি যে দানাদার খাদ্য যেগুলো, ওগুলা যে ভুট্টা, ডালের কুনি, গমের ভুসি ইত্যাদি যে মিশ্রিত খাবার, আমাদের মোট প্রায় 11টা আইটেম, এগুলা মিশ্রিত খাবার, ওই দানাদার খাবারগুলো দেওয়া হয়। ওই খাবারগুলো খাওয়ার শেষে যে একটু অল্প পরিমাণে শুকনো ঘাস দেওয়া হয়। শুকনো ঘাসগুলো খাওয়ার পরে আমাদের যে তৈরিকৃত সাইলেজ যেগুলো আছে ওগুলো দেওয়া হয়। ওগুলো প্রতিটাকে 8 কেজি করে দেওয়া হয় আর কি, 8 কেজি করে সাইলেজ দেওয়া হয়। এরপরে ওগুলা খাওয়ার পরে, ওগুলা খাওয়া চলাকালীন সময় যারা দুধ দোয়, ওরা মেশিন ফিট করে মেশিনে দুধ দোয়া আরম্ভ করে। তো দুধ দোয়ার পরে ওরা পটাশ মিশ্রিত পানি যেগুলো, এগুলা জীবাণু যেন সংক্রমণ না করে, যেটার কারণে বেশি ম্যাস্টাইটিস হয়। তো ওই পানিগুলা ওলানে ওরা স্প্রে করে। এরপরে আবার গরুর গোবরগুলা ধুয়ে এরপরে গরু রেস্টে থাকার দুপুরে 12:30টার দিকে ওরা আবার খামারে ঢুকে সবগুলা ওয়াশ করে, ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করার পরে গরু আবার রেস্টে থাকে। 3:30টার দিকে ওরা আবার খামারে ঢুকার পরে আবার গোবরগুলো দেওয়া হয়। আবার সেই সকালের মতো করে দানাদার খাদ্য, এই শুকনা ঘাস, সাইলেজ এগুলো দেওয়া হয়। দেওয়ার পরে আবার ভালো করে পরিষ্কার করে এই ঠিক আগের মতো করে ওরা চলে যায়। এরপরে সন্ধ্যার পরে যে ভাইরোসিড যে স্প্রে ওইটা করা হয়, যেন জীবাণু সংক্রমণ এবং মশা যেন না হয়, ওই জন্য ওগুলা করা হয় আর কি। আর আমরা সাধারণত এই প্রতি 6 মাস পর
খুরা ভ্যাকসিন যেটা ওটা আমরা করি, এটার আবার বুস্টার ডোজও করি, 21 দিন পর আবার বুস্টার ডোজটা কমপ্লিট করে। এরপরে বাদলা রোগের টিকা, গলা ফুলার টিকা, এগুলোও আমরা কমপ্লিট করি। আমরা যখন এই পশু হাসপাতালে ওখানে যোগাযোগ করি, ওরা সিরিয়াল হিসেবে দিয়ে যায় আর কি। এই খামারের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়েছেন পরিবেশসম্মত বায়োগ্যাস প্ল্যান্ট। এখানে উৎপাদিত গ্যাস তার বাসাবাড়ি ছাড়াও প্রতিবেশীদের নিকট সরবরাহ করে তিনি বাড়তি অর্থ উপার্জন করে থাকেন। আসগর হোসেন কাউসার জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তিনি তার খামারের পরিধি আরও বড় করে গরুর মাংস ও দুধ উৎপাদনের পাশাপাশি দুগ্ধজাত পণ্য উৎপাদন করে দেশের খাদ্য চাহিদা পূরণে এবং বেকার লোকদের কর্মসংস্থান সৃষ্টিসহ জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারে। দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সোনাগাজী উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে পর্যাপ্ত প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে এবং ঘাস উৎপাদনের জন্য জমি থাকলে বেকার যুব সমাজ যেন গরু খামার প্রতিষ্ঠায় মনোযোগ দেন। এ পর্যায়ে আমরা কথা বলবো যিনি খামারিদেরকে সবসময় পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন, জনাব শাহিদ ফরিদ ভাইয়ের সাথে। শাহিদ ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনারা তো খামারিদেরকে নিয়ে কাজ করেন, তো ওই খামারিদেরকে সাধারণত আপনারা কি কি বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন? আমাদের উপজেলা পানি সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল অনেকগুলা সাপোর্ট দেয়। বিশেষ করে আমাদের উপজেলা পানি সম্পদ কর্মকর্তা এবং ভেটেরিনারি সার্জন আছে, তারা চিকিৎসা এবং কীভাবে জাত উন্নয়ন করবে ওইটা নিয়ে কাজ করে। পাশাপাশি আমাদের কৃত্রিম প্রজনন সেক্টরের লোক আছে যেটা FAI, এবং ভ্যাকসিনেটর আছে যেটা BFA, এবং আমাদের সবচেয়ে বেশি এটা পানি পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাক্ষ্য প্রযুক্তি হস্তান্তর প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে কাজ করতেছে। আমরা প্রায় সারা বাংলাদেশে 475টা উপজেলায় এবং প্রায় 4485টা ইউনিয়নে আমরা অনেকগুলা সাপোর্টিং করতেছি। বিশেষ করে টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা দিচ্ছি, যেমন কিভাবে উন্নত জাতের ঘাস চাষ করতে হয়, কিভাবে সাইলেজ তৈরি করতে হয়। দেখেন এই যে সাইলেজগুলা, এগুলো কিন্তু আমরা টেকনিক্যাল সাপোর্টিং দিছি, এরপরে ওনারা এটা করতেছে, ইউটিলাইজ করতেছে। তো এটা আমরা সারা বাংলাদেশে এভাবে সিটি দিই, কারণ ঘাসের বিকল্প নাই এবং নর্মাল যে ঘাসগুলো আগে ছিল এগুলো তেমন একটা পুষ্টি ছিল না। আমরা কিভাবে পুষ্টিগুণটা বাড়িয়ে খামারির দৌড়গোড়ায় পৌঁছে দিতে পারি এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং চমৎকার রেজাল্ট দিতেছে এই সাইলেজগুলা। কারণ বাজারে যে আর্টিফিশিয়াল যে খাবারগুলো, এগুলো আমাদের অনেকগুলো সমস্যা হইতেছে। গরুর যে রিপ্রোডাক্টিভ হেলথ এবং অন্যান্য সমস্যা দেখা দিতেছে, বিভিন্ন রোগ দেখা দিতেছে। দেখেন ইদানিং অনেকগুলো রোগ দেখা দিচ্ছে, কিন্তু এই যে সাইলেজগুলো যখন খাবার তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে যায়। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি এবং আমি মনে করি এই সকল খামারিরা এই গরু লালন পালন করার আগে যেন তারা অন্তত তাদের উন্নত জাতের ঘাস চাষটা ইনশিওর করে এবং সাইলেজটা কীভাবে তৈরি করতে হয় এটা যেন আমাদের থেকে পরামর্শ নেয়, তাহলে তারা সফল হবে। এই যে কাউসার ভাইয়ের যে মা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম, এখানে যে এই খামারটির সম্পর্কে আপনার একটা মূল্যায়ন বলুন, যে আপনি তো একজন পরামর্শক। এই খামারটা আমাদের সোনাগাজীর মধ্যে সবচেয়ে ভালো একটা খামার এবং ওনাদের যথেষ্ট আন্তরিকতা আছে এবং তাদের ওনারা আমি মনে করি আমাদের সোনাগাজীতে সবচেয়ে রিসার্চ করে ওরা কোনটা বেটার হবে কোনটা বেটার হবে না এইগুলো দেখেন। এখানে যে এই গরুগুলো আছে সবগুলো কিন্তু ভালো এবং উন্নত জাতের গরুগুলা এবং এটা রোগবালাই অনেক কম, কারণ তারা সবসময় সাইলেজ খাওয়াইতেছে এবং উন্নত জাতের ঘাসগুলা খাওয়াইতেছে। আচ্ছা শাহিদ ফরিদ ভাই, নতুন করে যারা গরু খামার করতে চায় তাদের ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো আগে তারা যেন ঘাস চাষ করে, ঘাস চাষ করার পরে তারপরে যেন তারা গরুগুলা উপজেলা পানি সম্পদ দপ্তরের পরামর্শক্রমে এবং আমরা যারা এই পানি সম্পদের সাথে সম্পৃক্ত আমাদের পরামর্শ নিয়ে তারা যেন গরুগুলা ক্রয় করে। মা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম সকলের জন্য উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করছে। তিনি অনেক ছোট খামারি থেকে আজকে বৃহৎ খামারিতে পরিণত হয়েছেন। তার আর্থিক উন্নতির পাশাপাশি একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা হিসেবে সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। মাংস ও দুধ উৎপাদনের ভূমিকা সহ তিনি জাতীয় অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলবো সোনাগাজী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মাহমুদ আলম টিপু ভাইয়ের সাথে। টিপু ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা টিপু ভাই, আপনারা তো
এই যে কৃষি কর্মকর্তা হিসেবে এই খামারটি মা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম কাউসার ভাইয়ের এই খামারটি তো আপনার এলাকায় পড়েছে, তা আপনারা এই খামারিদেরকে কি সাপোর্ট দিয়ে থাকেন, মানে কি পরামর্শ বা সহযোগিতা দিয়ে থাকেন? গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। এই প্রতিবদ্ধকে সামনে নিয়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মা ডেয়ারি এগ্রো ফার্মের মতো আরও বেশ কয়েকটি খামার আছে। এই খামারগুলোতে আমরা বিশেষ করে গাভীর দুধ উৎপাদনের জন্য ঘাস হচ্ছে জরুরি। এই ঘাস চাষের জন্য আমরা ওনাদেরকে রবি মৌসুমে ভুট্টা প্রণোদনা প্রদর্শনী দিয়ে ওনাদেরকে বীজ সহযোগিতা করে ওনারা ঘাস উৎপাদনের জন্য ভুট্টা চাষ করেছে। ভুট্টার ওনারা সাইলেজ করেছে ভুট্টার, আমরা ওনাদেরকে পরামর্শ দিয়েছি। সাইলেজটা ভুট্টা গাছ যখন আপনার আধা পাকা কচি অবস্থা থাকে তখনই সাইলেজ করতে হয়, আমরা ওনাদেরকে সাইলেজ করার জন্য পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি আমরা মাসকলাই এবং কি বিভিন্ন প্রকারের ঘাস, নেপিয়ার, পাড়া, জার্মান এই জাতীয় ঘাসের চাষ করে এই যে উৎপাদন খরচ কমানোর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। ওনারা এই যে ভুট্টা চাষ করে সাইলেজ করার কারণে ওনারা দুধ উৎপাদন বাড়ে, পাশাপাশি ওনারা আর্থিকভাবে উপকৃত হয়। কারণ হচ্ছে ডেয়ারি খাদ্যের দাম বেশি, ওনারা সাইলেজ করে মাসকলাই চাষ করে, এগুলো চাষাবাদের মাধ্যমে ওনারা এই খাওয়াইয়ে আর্থিকভাবে উপকৃত হয় এবং দুধের উৎপাদন বাড়ে। আচ্ছা, আপনারা তো ঘাস চাষে ওনাদেরকে অনেক পরামর্শ দিয়ে থাকেন, পাশাপাশি আর কি সহায়তা দিয়ে থাকেন, কি পরামর্শ দিয়ে থাকেন? আমরা এই যে ঘাস উৎপাদনের পাশাপাশি ওনারা যেহেতু এই যে খামারের মধ্যে যথেষ্ট পরিমাণে গোবর হয়, এই গোবরের জন্য গোবরগুলোকে আপনার এই যে এই দিক সেদিক না ফেলেই এই যে রোদ বৃষ্টিতে ঝরলে কিন্তু এগুলো গুণগত মান নষ্ট হয়ে যায়। এগুলোকে আপনার জৈব সারে রূপান্তরিত করলে আমাদের বার্মি কম্পোস্ট একটি কেঁচো সার আছে, এই কেঁচো সার ওনারা গোবরের মাধ্যমে গোবর দিয়ে উৎপাদন করতে পারেন। পাশাপাশি খামারজাত সার FYM খামারজাত সার ওনারা যে বজ্র যেগুলো আছে সেগুলো যদি আপনার এই যে একটি নির্দিষ্ট স্থানে রেখে পচিয়ে খামারজাত সার করা যায়। পাশাপাশি আমরা বায়োগ্যাস প্ল্যান্টের জন্য ওনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে গোবরের মাধ্যমে ওনারা একদিকে বায়োগ্যাস উৎপাদন করতে পারবে, পাশাপাশি বায়োগ্যাস থেকে যে উচ্ছিষ্ট হবে ওটি জৈব সার হিসাবে আপনার যে ভুট্টা এবং ঘাসের চাষের এখানে দিতে পারবে। তাহলে তারা আপনার সার কম লাগবে, রাসায়নিক সার কম লাগবে, তাহলে আর্থিকভাবে ওনারা উপকৃত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করলাম যে একজন খামারি কিভাবে তার গরুর খামার পরিচালনা করে। তো আশা করি আমাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে, আর আপনাদের কাছে যদি ভালো লাগে এতে আমাদের সার্থকতা। তো পুরো অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।